বা ইন্ডাস্ট্রিয়ালে যারা আইপি গ্রাজুয়েট যারা, তাদের একটা বড় অংশ কিন্তু চাকরি করে সাপ্লাই চেনে। আর আরেকটা, এটা আমার ফোরকাস্টিং, যেটা হচ্ছে বর্তমানে বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রি গুলা এখনো সাপ্লাই চেন নিয়ে তারা কনসার্ন না। খুব অল্প কয়েকটা ইন্ডাস্ট্রি কনসার্ন, মানে অধিকাংশ ইন্ডাস্ট্রি এখন সাপ্লাই চেন ম্যানেজমেন্ট নিয়ে কনসার্ন না। তারা সব কাজই করে, সাপ্লাই চেনের কাজগুলাই করে, কিন্তু গুছিয়ে করে না, বিভিন্ন স্টেজে করে। তো তোমরা যদি সাপ্লাই চেন নিয়ে ভালো করে জিনিসগুলা বুঝতে পারো, জানতে পারো, এবং এই রেলিভেন্ট কোনো স্টাডি করো, অ্যানালাইসিস করো, তাহলে ডেফিনেটলি এটা বলা যেতে পারে যে তোমরা সাপ্লাই চেনের খুব ভালো ভালো জব ক্র্যাক করতে পারবে, এবং সেটা বলা যায় অনেক প্রেস্টিজিয়াস। ইভেন আরেকটা টার্ম মনে হয় তোমরা কম বেশি, যেহেতু বিএফটি তে এসছো, চিনো, নাম জানো, মার্চেন্টাইজিং। প্রবাবলি এই টার্মটার সাথে তোমরা কম বেশি সবাই পরিচিত, মার্চেন্টাইজিং। এখন মার্চেন্টাইজাররা যে কাজটা করে সেটা সাপ্লাই চেনের একটা ব্রাঞ্চের একটা ছোট অংশ কাজ করে, ঠিক আছে? ফুল কাজটা করে না, একটা অংশের কাজ করে, ঠিক আছে? কিন্তু বাকি আদার যে জিনিসগুলা, সেই জিনিসগুলা জানার জন্য যে টুলস ব্যবহার করতে হয়, সেই টুলস গুলা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার বাংলাদেশের সিলেবাস কারিকুলামের কারণে যেভাবে জানে, অন্যরা কেউ ওইভাবে জানে না। বিজনেসের ওরাও টুকটাক জানে, কিন্তু তাদের ওদের লিমিটেশন কিছু থাকে, এই কারণে অনেক সময় পারে না। তার মানে আমি এটা বলছি না বিজনেসের ওরা সাপ্লাই চেনে চাকরি করে না, এমন বলছি না। আবার এটাও বলছি না মেকানিক্যালরা করতে পারবে না, এমন না, অনেকেই করে। বাট এখানে আইপি যারা, মানে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এ যারা পড়াশোনা করছে, তাদের জন্য সাপ্লাই চেনের জবটা করা অনেক ইজিয়ার। তো এই চ্যাপ্টারে আমরা জানতে পারবো যে জাস্ট সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট আসলে জিনিসটা কি, কিভাবে আমরা সাপ্লাই চেইনের কাজটা করে, সেই জিনিসটা আমরা জানতে পারবো। হ্যাঁ, তো এবং আমি বলেই রাখি, যারা এখন থেকে চিন্তা করছে যে সাপ্লাই চেইন নিয়ে আমি ক্যারিয়ার করতে চাই, এখন আসলে ইন্ট্রোডাকশন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং মেইন টার্গেটই এটা ছিল যে আমাদের আসলে কোন কোন ফিল্ডে কেমন ধরনের প্রসপেক্ট আছে, বা কোন কোন ফিল্ডে আমরা আসলে কাজ করি। আসলে সম্পূর্ণ তো একটু একটু করে দেখানো হলেও পসিবল না, কিন্তু কোর বেসিক যে জিনিসগুলা, সেগুলো আসলে তোমাদের সামনে একটু উপস্থাপন করার চেষ্টা করেছি। আরো যদি সময় থাকতো আরো একটা টপিক আমি হয়তোবা শেখানো দরকার ছিল, সেটা হয়তোবা আর দেখাবো না, সেটা হচ্ছে কোয়ালিটি ম্যানেজমেন্ট। সো কোয়ালিটি ম্যানেজমেন্ট, সাপ্লাই চেইন, এগুলো সবই তোমরা 3 গ্রেড আকারে পড়বা। বাট দিস ইজ জাস্ট অ্যান ইন্ট্রোডাকশন, যে কিভাবে আসলে এটা কাজ করে। সাপ্লাই চেইন প্রবাবলি 4th ইয়ারে পড়বা। তবে 4th ইয়ারে অনেকগুলা টুলস জানতে হয়, এবং এটা একটা বিশাল একটা সামগ্রিক অংশ, একটা বিশাল জিনিস সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। সেটা যদি তুমি এই চ্যাপ্টারটা পড়ো, যেটুকু আমি পড়াবো, তাতেই বুঝে যাবা। আচ্ছা, তাহলে আমি একটা এক্সাম্পল দিয়ে শুরু করি। দিনের শুরু মনে করো, তো সকালে উঠলা, তোমার একটা প্রোডাক্ট দরকার, টুথপেস্ট। ইউ আর দা কাস্টমার, রাইট? তোমার টুথপেস্ট বাসায় শেষ হয়ে গেছে, সো তুমি কি করবা? দোকানে যেতে পারো নাকি? একটা দোকানে বা রিটেলার শপ যেটাকে আমরা বলছি, সেখানে দোকানে যাবা, যে কি বলবা যে আমাকে একটা টুথপেস্ট দেন, দোকানদারের কাছে চাবা নাকি? জি স্যার। এখন তুমি জি কাস্টমার, স্যার। তুমি জেনারেলি কিন্তু খুব অল্প পরিমাণ চাবা। আচ্ছা যাক, এটা আগে এঁকে নেই। এখন রিটেলারের কাছে যদি না থাকে, রিটেলার কি কাস্টমারকে দিতে পারবে? না স্যার। দিতে পারবে না। এখন রিটেলার কি করবে তাহলে? কাস্টমার যদি দিতে না পারে, সে কি চুপ করে বসে থাকবে? সে কিন্তু তার উপরে ডিস্ট্রিবিউটর বা ডিলার যারা, তাদের কাছ থেকে কি করবে? প্রোডাক্টটা কালেক্ট করার চেষ্টা করবে, যেটাকে আমরা ডিস্ট্রিবিউটর বলছি। আর ডিস্ট্রিবিউটরের কাছে যদি প্রোডাক্টটা না থাকে, তাহলে কি করবে? সে কি চুপ করে বসে থাকবে? সে ম্যানুফ্যাকচারের সাথে যোগাযোগ করবে যে কিভাবে প্রোডাক্টটা তারা বানিয়ে দিবে আমাকে, আর আমি সেটা বাজারে কি করব? বিক্রি করব। কাস্টমার আসতেছে, কাস্টমারকে প্রোডাক্টটা দিতে পারছি না, ব্যাপারটা এরকম তৈরি হবে কিনা? আবার যদি ডিস্ট্রিবিউটর এভাবে যখন ম্যানুফ্যাকচারকে বলবে, ম্যানুফ্যাকচার যদি দেখে তার ওয়্যার হাউসে ইনভেন্টরিতে এই প্রোডাক্টটা নাই, ফিনিশ গুডস ইনভেন্টরি হিসেবে এই প্রোডাক্টটা তার কাছে নাই, শেষ হয়ে গেছে, তার ম্যানুফ্যাকচার কি করবে? এই প্রোডাক্টটা বানাতে যাবে না? জি স্যার। এবং বানাতে গেলে তার কিন্তু অবশ্যই র মেটেরিয়ালের দরকার হবে, ঠিক কি না? এবং জি স্যার। ম্যানুফ্যাকচারার কি করবে, যে র মেটেরিয়ালের জন্য র মেটেরিয়াল সাপ্লায়ারের কাছে কি করবে? অর্ডার দিবে যে আমাকে র মেটেরিয়াল দাও। এখন একটু খেয়াল করো, কাস্টমার একটা অর্ডার করলো, রিটেলার যখন ডিস্ট্রিবিউটরের কাছে অর্ডার করবে, একটা অর্ডার করবে না একাধিক করবে? অনেক বেশি করার স্যার কথা। একাধিক করবে। একাধিক, সেটা একাধিক কি জি করবে। স্যার। একটা হয়তো বা 100টা, অনেক বেশি, কারণ তার কাছে সে জানে যে প্রতিদিন তার কাছে এরকম এই প্রোডাক্টটা 100 জন নিয়ে যায়, বা 100 জন না হোক 10 জন 20 জন নিয়ে যায়। তার মানে সে একটা ইওকিউ ডিজাইন করে সে একটা অর্ডার করবে কিনা, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি ডিজাইন করে বা লিড টাইম কে ডিজাইন করে সে অর্ডার করবে। আচ্ছা, যখন ডিস্ট্রিবিউটরের কাছে
এই 100টার অর্ডার করা হবে, ডিস্ট্রিবিউটর কি ম্যানুফ্যাকচারের কাছে 100টা অর্ডার করবে না বেশি করবে? বেশি করবে জি স্যার। ডিস্ট্রিবিউটর চিন্তা করবে এরকম যে আমার কাছে তো একজন লিটারে 100 চাইছে, এরকম 10টা যদি চাই তাহলে 1000, আমি যদি কিছু সেফটি কিছু রাখি, এক্সট্রা জমিয়ে রাখি, তাহলে 2000টা করলে আমার জন্য কি হয়, সুবিধা হয়। আচ্ছা, ম্যানুফ্যাকচারার কি তাহলে এই 2000টা প্রোডাক্টই বানাবে? আরো বেশি বানাবে স্যার। বেশি বানাবে। সে চিন্তা করবে এইভাবে যে আমার কাছে আমার ডিলার আছে 20 জন বা 50 জন, প্রতিটা ডিলারই তো 2000 করে যাচ্ছে, তাই না? তাহলে এভারেজে আমাকে সব মিলিয়ে যদি আমি লাইক 25,000 পিস বানাই, তাহলে আমার জন্য কি হয়, ভালো হয়। তাহলে ম্যানুফ্যাকচার 25,000 পিস বানানোর জন্য সাপ্লায়ারের কাছে কি যাবে, র মেটেরিয়াল যাবে না 25,000-এর? জি স্যার। এখন সাপ্লায়ার 25,000 র মেটেরিয়াল শুধু কি ব্যবস্থা করবে নাকি আরো বেশি করবে? স্যার সে 25,000-ই করবে, কিন্তু অন্যান্যদেরও সাপ্লাই দিতে হবে। স্যার আরো অনেকজন তো চাইতে ব্যাপার পারে। হচ্ছে এটা তো টু ফ্যাক্ট, যেটা সাপ্লায়ার তো আর একটা ম্যানুফ্যাকচারের কাছে সে সাপ্লাই দেয় না, সে একাধিক ম্যানুফ্যাকচারের কাছে কি করতে পারে, র মেটেরিয়াল সাপ্লাই দিবে। সাপ্লাই দিতে পারে। তাহলে জাস্ট আমি একটু বোঝানোর চেষ্টা করছি। মনে করো এটা 2.5 লাখ, জাস্ট আমি লিখলাম, এইভাবে লিখলাম 2.5 লাখ কোয়ান্টিটি ডিমান্ড জেনারেট হলো, ঠিক আছে? দেখো এই জায়গাটাতে কাস্টমারের একটা অর্ডার জেনারেশনের জন্য কি পরিমাণ একটা ডিমান্ড জেনারেশন হলো, বুঝতে পারছি? জি স্যার। কাস্টমার একটা ডিমান্ডকে ফুলফিল করার জন্য একটা কি পরিমাণ একটা ডিমান্ড জেনারেশন হলো। সিমিলারলি যখন এইখানে সাপ্লায়ার তার 2.5 লক্ষ প্রোডাক্ট থেকে, আচ্ছা আরেকটা জিনিস খেয়াল করো, এই যে এতক্ষণ ধরে আমরা যা যা করলাম এখানে কোনো প্রোডাক্ট ফ্লো হয়েছে? কি ফ্লো হয়েছে? একটু আগে যে আমরা যে কমিউনিকেট করলাম, এখান থেকে 100টা গেল, এখান থেকে এটা কি গেল বলো তো? সাম ইনফরমেশন ফ্লো না, যে অতটা ডিমান্ড তৈরি হয়েছে? জি স্যার। জি স্যার। জাস্ট আমার এতটা প্রোডাক্ট লাগবে, এর বাইরে কোনো কথা হয়েছে? না স্যার। কিন্তু কোনো ইম্পর্টেন্ট কথা হয়নি, জাস্ট আমার এটা কি, এটা একটা ওয়ান কাইন্ড অফ ইনফরমেশন শেয়ার ফ্লো বা ইনফরমেশনাল ফ্লো বলতে পারেন না। তো যাই হোক, এখন দেখো সাপ্লাই তার 2.5 লক্ষ পিস থেকে ম্যানুফ্যাকচারকে কোনো একটা ট্রান্সপোর্টেশন মোড, ট্রাক হতে পারে, লরি হতে পারে, যেভাবে হোক কি করলো, পাঠিয়ে দিল 2,500 না 25,000। ম্যানুফ্যাকচার সেই 25,000 প্রোডাক্টকে কি করলো, বানালো, প্রোডাক্টটা তৈরি করলো, করে কি করলো, ডিস্ট্রিবিউটর, একজন ডিস্ট্রিবিউটরের কাছে কত পাঠিয়ে দিল, 2,000। ম্যানুফ্যাকচার কি শুধু এই একজনকে পাঠাবে না, অন্যদেরকেও পাঠাবে? আরো ডিস্ট্রিবিউটরকে দিবে। সেটা আমি আঁকছি না, জাস্ট একটা দেখাচ্ছি। সাপ্লায়ার এই যে একজনকে দেখালাম, এই একজন নাকি আরো অনেক সাপ্লায়ারকে সে পাঠাবে? অনেকজনকে পাঠাবে। হ্যাঁ, আবার অর্ডার জেনারেশনের সময় কিন্তু আমি একজনই দেখিয়েছি, এখানে একজন না, আসলে অনেকগুলা ছিল, ঠিক কি না? আচ্ছা, এই যে আমি একটাই বলছি, আবার একাধিকটার সাথে সাথে বলে দিব। তাহলে দেখো এই ডিস্ট্রিবিউটর কি করলো, 2,000টা প্রোডাক্ট পাওয়ার পরে এই যে ম্যানুফ্যাকচার যে 2,000টা প্রোডাক্ট পাঠালো, আগে যে সাপ্লায়ার যে বড় সাইজের ট্রান্সপোর্টেশন মোড ইউজ করেছে, এখানেও কি সে একই টাইপের ট্রান্সপোর্টেশন মোড ইউজ হবে নাকি অন্যরকম হতে পারে? না স্যার, অর্ডার কোয়ান্টিটি কম, আরো স্মল হবে স্যার, যেহেতু প্রোডাক্টের পরিমাণ কম, কোয়ান্টিটি কম, তাই না? তো এখন খেয়াল করো, এই যে 2,000 পিস যখন স্যার প্রোডাক্ট আপনার ভয়েস স্যার ব্রেক হচ্ছে স্যার। স্যার আপনার কানেকশন মনে হয় ডিস্টার্ব করতেছে। তাহলে যে কি করব, এখন ক্লিয়ার? তাহলে বলি, এখনো সমস্যা? স্যার ক্লিয়ার তো স্যার, আমি জানি না আকাশের ইন্টারনেটের সমস্যা মনে তাহলে। আচ্ছা যাই হোক, তাহলে 2,000 পিস প্রোডাক্ট আমি দেখলাম যে ডিস্ট্রিবিউটর পেয়ে গেল। ডিস্ট্রিবিউটর কি করবে, তার একটা ডিলারের কাছে 100টা প্রোডাক্ট কি করবে, ডিস্ট্রিবিউট করবে, একজনের কাছে দিবে, এবং একাধিক সে আরো রিটেলারের কাছে কিন্তু প্রোডাক্টটা দিবে। আমি একজনকে দেখাচ্ছি, এই যে একজনকে দিল, তাহলে এটা কি ট্রান্সপোর্টেশন মোড কি আগেরটার মতোই হবে নাকি অন্যরকম ট্রান্সপোর্টেশন মোড হতে পারে? হতেই পারে স্যার, অন্যরকম হবে। হ্যাঁ, মানে একটু হলেও এখানে ডিফারেন্ট আসবে, মানে এখানে আর নিশ্চয়ই একটা লরির দরকার নাই। জি স্যার, জেনারেলি। হ্যাঁ, যাই হোক, আচ্ছা পুরোটা সাইজ যদি কনভেনশনাল হয়, বেশি বিশাল বড় হলে লাগতেও পারে। হ্যাঁ, যাই হোক, আচ্ছা তারপরে কি হলো, রিটেলার কি করলো, সেই কাস্টমারকে একটা প্রোডাক্ট দিয়ে দিল। এবার কি ফ্লো হলো বলতো? এই একটা ফ্লো দেখিয়েছিলাম, এই একটা ফ্লো হয়েছে, এই উপরের ফ্লোটা কি? পরের গুলো তো স্যার ম্যাটেরিয়াল। হ্যাঁ এক্স্যাক্টলি, ইনফরমেশন ফ্লো হলো, আর নিচেরটা কি হলো আমাদের ম্যাটেরিয়াল। আরেকটা জিনিস ফ্লো হয়, একটু খেয়াল করো তো, একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, আর কি ফ্লো হতে পারে এর মধ্যে?
দেখতে পাচ্ছি না, ভালো করে চিন্তা করো তো। ইন কেস যদি কোনো প্রোডাক্ট কোয়ান্টিটি কষ্ট স্যার, বাড়ায় বা কস্ট বাড়া না হয় না তাহলে ওটা না না না, তাও না। টাকা পয়সা, ফান্ড। স্যার প্রোডাক্ট কোয়ান্টিটি। না না, টাকা পয়সা, ফান্ড। ফান্ড ট্রান্সফার হয় এর মাঝখানে। প্রত্যেকেই লেনদেন হবে জি এখানে, জি প্রত্যেকটা স্যার, স্টেজে বিশাল টাকা পয়সার লেনদেন হবে নাকি? জি অবশ্যই স্যার। স্যার। কাস্টমার হয়তো বা জিনিসটা 30 টাকা দিয়ে কিনলো, রিটেলার হয়তো বা ওই 30 টাকা থেকে 5 টাকা নিজের পকেটে রেখে 20 টাকা 25 টাকা পাঠিয়ে দিবে সামনের দিকে, এভাবে হবে না ব্যাপারটা? জি স্যার। বা প্রত্যেকের এখানে কোনো প্রতিটা স্টেজে স্যার প্রফিট লাগবে। হ্যাঁ, প্রতিটা স্টেজে কিন্তু কিছু ফান্ডের ইয়ে হবে, কি চেঞ্জ হবে। আর তার মানে কি দেখো, ট্রানজাকশন হবে। এই যে 5 টাকা কাস্টমার রিটেলার যে রেখে দিচ্ছে, এইটা 5 টাকার প্রফিটে যে ব্যাপারটা সে রাখছে, এটার জন্য কিন্তু ডিস্ট্রিবিউটরের কোনো ঝামেলা নাই। কেন ঝামেলা নাই? কারণ ডিস্ট্রিবিউটর চিন্তা করতেছে ও তো পরিশ্রম করছে, ওর জন্য ও এটা পে করতেই পারে। মানে এখানে প্রতিটা স্টেজে কিন্তু কিছু ভ্যালুয়েশন হচ্ছে, তার ফলে কি হচ্ছে, প্রোডাক্টের প্রাইসিং বাড়তে পারে নাকি? জি স্যার। এই প্রাইসিং বাড়াটা জি আমাদের স্যার। চিন্তা করতে হবে, প্রাইসিং বাড়তে পারে। হ্যাঁ, তো যাই হোক, ওভারঅল কি বুঝতে পারলাম যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটা আসলে? এবার চিন্তা করো, এইটুকু তো বললাম, কাস্টমার সংখ্যা কতজন? স্যার একজনই তো। না না, এন সংখ্যক সারা দুনিয়াতে। রিটেলার এন এন সংখ্যক। সংখ্যক। একটা ও প্রোডাক্টের আচ্ছা। জন্য যদি চিন্তা করো, ডিস্ট্রিবিউটর এন সংখ্যক, ম্যানুফ্যাকচারার এন সংখ্যক, আর সাপ্লায়ার এন সংখ্যক। আর তাহলে বুঝতেই পারছি নেটওয়ার্ক ডিজাইনটা কত বড়। এবং সিমিলারলি এরকম না, প্রথম সাপ্লায়ার যে দ্বিতীয় জনকে দিতে, ম্যানুফ্যাকচারকে দিতে পারবে এরকমটা না। সবাই সবাইকে কি করতে পারবে, প্রোডাক্ট দিতে পারে। তুমি একটা কাস্টমার, তুমি কি একটা রিটেলার শপে শুধু যেতে পারবা, অন্য কোথাও যেতে পারবে না? এরকমটা হয়? অবশ্যই না। তোমার এলাকায় যে কয়টা আছে সেই এলাকায় যেতে পারবা, তোমার পাশের এলাকাতে যেও তুমি যেতে পারবে না দোকানে, বাধা দিবে? তুমি যে কোনো জায়গায় যেতে পারবা। তার মানে বুঝতে পারছো এই বিশাল যে ব্যাপারটা শুরু হয়েছিল কিভাবে বলো তো? একটা কাস্টমারের রিকোয়েস্ট থেকে। তারা আমার কাস্টমার আসে সেই জন্য। হ্যাঁ, কাস্টমারের রিকোয়েস্ট, মানে কাস্টমারের জিনিসটা লাগবে, সে হয়তো বা রিটেলারের কাছে যে প্রোডাক্টটা চাচ্ছে, আমাকে এটা দেন, রিকোয়েস্ট করছে। আর প্রোডাক্ট দেখা যায় রিটেলারের কাছে ছিল না, বা যে কারণেই হোক, রিটেলার কাস্টমারের রিকোয়েস্টটা ফুলফিল করার জন্যই কিন্তু এই মহা একটা যজ্ঞ তৈরি হলো, তাই না? বা হলো। এটাই আসলে আমরা বলি সাপ্লাই চেন। আর এই সাপ্লাই চেন তো বুঝেই ফেললাম, আমাদের টার্গেট আসলে এই সাপ্লাই চেনটাকে ম্যানেজ করা। এটা কি ইজি টাস্ক মনে হচ্ছে? স্যার আমি একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম স্যার, আরেকবার একটু যদি বলতেন স্যার একটু। কোনটুকু শুনেছ আর কোনটুকু শুনো না, এটা বলো তো। স্যার এই যে স্যার, মানে আবার ওই যে স্যার সি পর্যন্ত ফিরে আসছে স্যার, যে একটা প্রোডাক্ট চেয়েছিল ওইটুকু শুনেছি স্যার। হ্যাঁ, মোট কথা আসলে এখানে যেটা বলা হচ্ছে, কাস্টমার একটা রিকোয়েস্ট করেছিল, রিকোয়েস্ট হচ্ছে রিটেলের কাছে, এই একটা রিকোয়েস্ট ফুলফিল করার জন্য আমরা যেই যে অ্যাক্টিভিটি গুলা করি, এটা ইনডিরেক্টলি ডিরেক্টলি যারা 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 এর সাথে ইনভলভ, সবাই সাপ্লাই চেনের অন্তর্ভুক্ত। এখানে সংজ্ঞাটা দেখে ফেলি চলো। আমি এখন এটা মুছে দিচ্ছি, কারণ এই ডায়াগ্রামটা যে আঁকলাম, এই ডায়াগ্রামটা একটু পরে আবার আছে। দেখো, সাপ্লাই চেন কনসিস্ট অফ অল পার্টিস ইনভলভ ডিরেক্টলি ইনডিরেক্টলি ইন ফুলফিলিং কাস্টমার রিকোয়েস্ট। সকল পার্টি। দেখো, ম্যানুফ্যাকচারার কি তোমাকে চিনে? না স্যার। যেই প্রোডাক্টটা পিক আপে করে নিয়ে আসলো, ড্রাইভার কি তোমাকে চিনে? না স্যার। পরে একটা ভ্যানে করে যাচ্ছে, এই ভ্যানে করে বা পুশকার্টে করে তোমার দোকানে দিয়ে গেছে, সে কি তোমাকে চিনে? না স্যার। না দোকানদার স্যার। নাও চিনতে পারে নাকি? তারপরেও প্রোডাক্টটার জি জন্য স্যার। তোমার সাথে সে কিন্তু ডিরেক্টলি ইনডিরেক্টলি ইনভলভড। তারাই কিন্তু সাপ্লাই চেনের অংশ। আর জি স্যার। এইটা সাপ্লাই চেনের সাথে শুধু ম্যানুফ্যাকচারার বা সাপ্লায়ার না, ট্রান্সপোর্টার, ওই যে ওয়্যার হাউজিং, রিটেইলার, ইভেন কাস্টমার, এরা সবাই কিন্তু সাপ্লাই চেনের অন্তর্ভুক্ত। বুঝতে পারছি? ওয়্যার হাউজিং কেন? ওই যে অনেক সময় অনেক কোয়ান্টিটি প্রোডাক্ট রেখে দেওয়া লাগতে পারে না একটা জায়গাতে, ওয়্যার হাউস করে, ওয়্যার হাউস তোমাদের ছবি দেখিয়েছি বা লেআউট দেখিয়েছি ওয়্যার হাউসের, বা ওয়্যার হাউসে কিভাবে প্রোডাক্ট থাকে সেটাও দেখিয়েছি। তাহলে কি তার মানে বোঝা যাচ্ছে সাপ্লাই চেন কি বলা যাচ্ছে? সাপ্লাই চেন হচ্ছে ইনক্লুডস অল ফাংশনস ইনভলভ দ্য রিসিভিং এ কাস্টমার রিকোয়েস্ট। কাস্টমার একটা রিকোয়েস্ট রিসিভ করেছিলাম প্রথমে আমি, পরে সেটা কি করেছি, ফুলফিল করেছি, ঠিক কি না? এবং এটার সাথে কিন্তু নট অনলি যে প্রোডাক্ট তৈরি করা, বাট অলসো প্রোডাক্ট ডেভেলপমেন্ট, মার্কেটিং, প্রপার অপারেশনস, প্রপার ডিস্ট্রিবিউশনস, টাকা পয়সার কথা বললাম না একটু, ফাইন্যান্স এবং কাস্টমার সার্ভিস জড়িত। বুঝতে পারলাম?
তাহলে সাপ্লাই চেইন জিনিসটা কত বড়, এবং বোঝা যাচ্ছে তোমার একটা গ্রোসারি শপে তাহলে কত বড় সাপ্লাই, কয়টা নেটওয়ার্ক ডিজাইন আছে সাপ্লাই চেইনের। বিভিন্ন প্রোডাক্ট তো বিভিন্ন ভাবে আসে নাকি, জি বিভিন্ন স্যার। সাপ্লায়ারের মাধ্যমে আসে, বিভিন্ন ম্যানুফ্যাকচারার থেকে আসে, বিভিন্ন ডিস্ট্রিবিউটরের হাত দিয়ে আসে। তাহলে সেটা যদি আঁকতে যাও কি অবস্থা হবে, বুঝতে পারছি? স্যার অনেক বিশাল। কমপ্লিকেটেড সিচুয়েশন, তাই না? তো এখানে কিছু এক্সাম্পলস আছে, এগুলো রিডিং পড়বে, এগুলো আসলে বলবো না। ওয়ালমার্টের ব্যাপারে বলেছে। ওয়ালমার্ট হচ্ছে আমাদের যে বাংলাদেশে যেমন স্বপ্ন, ওয়ালমার্ট হচ্ছে ইউএসএ বা কানাডার একটা বিশাল বড় সুপার শপ। সুপার শপ। এখানে অনেক টাইপের প্রোডাক্ট পাওয়া যায়। বাংলাদেশের স্বপ্নেও যা পাওয়া যায় না তার থেকে কয়েক গুণ বড়, কয়েক গুণ না, আরো বেশি বলা যাবে, অনেক বড়। So, এই হচ্ছে সেই স্টেজ গুলা। জাস্ট আমরা এখানে কি করেছি, এই আমরা তো আসলে কাস্টমার থেকে সাপ্লায়ার দেখাচ্ছিলাম, এখানে সাপ্লায়ার থেকে কাস্টমার দেখানো হয়েছে, একই কথা। কিন্তু অনেক সময় এরকমও কিন্তু হয় যে কাস্টমার সরাসরি ম্যানুফ্যাকচারারকে অর্ডার করতে পারে, বা ম্যানুফ্যাকচারার থেকে সরাসরি কাস্টমার কি কিন্তু প্রোডাক্ট কিন্তু নিতে পারে। অনেক সময় ডিস্ট্রিবিউটর কাছে সরাসরি নিতে পারে। তোমার একটা প্রোডাক্ট লাগবে অনেক কোয়ান্টিটি, সেটা তোমার লোকাল ডিস্ট্রিবিউটর দিতে পারবে না, তাহলে তুমি কি করবা, তোমার যারা ডিলার তাদের কাছে চলে যাবে এবং সরাসরি প্রোডাক্টটা তুমি তোমার কাছে নিয়ে আসবা। অনেক সময় এরকম হতে পারে সাপ্লাই চেইন স্টেজ গুলাতে সাপ্লায়ারের কাছ থেকে সরাসরি রিটেলার প্রোডাক্টটা কি করতে পারে, ইম্পোর্ট হোক বা কোনো মাধ্যমে হোক নিতে পারে, ঠিক কি না? আবার এই কাস্টমারটা অন্য একটা রিটেলারের কাছেও যেতে পারে। এই কাস্টমারটা এমন হতে পারে সে এই রিটেলারটা হতে পারে অন্য একটা ডিস্ট্রিবিউটরের কাছে প্রোডাক্টটা কিন্তু ক্যারি করতে পারে বা নিতে পারে, ঠিক আছে? তো এই স্টেজ গুলাতে সাপ্লাই চেইনের বিভিন্ন সময় অনেক সময় মাঝখানে স্টেজ গুলো আমরা কি করি, অমিট করে দেই। এতে সুবিধাটা কি হয়, এতে খরচ কিছু বাঁচানোর একটা চান্স অনেক সময় তৈরি হয়। যেমন একটা কোম্পানির নাম বলছি, বা এটা সুপার শপ বাংলাদেশের, খুব বেশি বহুল ব্যবহৃত সুপার শপ না, মোটামুটি বাংলাদেশের প্রসপেক্টে নাম শুনেছো তোমরা, ডেইলি শপিং। এরা বেসিক্যালি আরএফএল বা প্রাণ গ্রুপের আর কি। এবং এদের প্রোডাক্ট দোকানে গেলে দেখবো অধিকাংশ আরএফএল আর প্রাণের প্রোডাক্টে ভরা। দেখেছো কখনো বা গিয়েছো কখনো ডেইলি শপিং এ? ঢাকার মধ্যে যারা থাকো অনেকেই কিন্তু এটা সাথে পরিচয় হওয়ার কথা। তো এখন কি হচ্ছে দেখো, আরএফএল আরেকটা যে নাম বলি, এটার নাম ডেইলি শপিং না চিনলেও বেস্ট বাইয়ের নাম সবাই চিনবা। ইয়েস স্যার। জি বেস্ট বাই স্যার, সবাই এটা চিনবে, এটা সবাই সব চিনবে। সব দেখো জায়গায় আছে। আজ থেকে 10 বছর আগেও প্লাস্টিক প্রোডাক্টের ব্যাপারে একটা চিন্তা ছিল মানুষের মাথায়, নিউ মার্কেটে যেতে হবে, না হলে উত্তরাবাসীদের জন্য কুশল মার্কেটে যেতে হবে, ওখানে প্লাস্টিক প্রোডাক্ট পাওয়া যাবে। কিন্তু বেস্ট বাই ধারণাটা পাল্টাই দিয়েছে। বেস্ট বাই কি করেছে, নিজেদের প্রোডাক্ট আরএফএল থেকে তৈরি করছে, করে সরাসরি নিজেদের দোকানে নিয়ে আসছে, যেখানে সরাসরি, তার মানে কি দেখো, এরা কি করছে, নিজেরাই ম্যানুফ্যাকচারার, এবং ম্যানুফ্যাকচার হয়ে সরাসরি রিটেলারের কাছে চলে আসছে, রিটেলারের লেভেলে চলে আসছে, এবং সেখান থেকে কাস্টমার কি করছে, প্রোডাক্ট নিচ্ছে। তাহলে দেখো ডিস্ট্রিবিউটর যে মাঝখানে যে ভ্যালু এডিশনের কারণে কিছু কস্টিং হচ্ছিল তার, বা তার যে প্রফিটের ব্যাপার সেটাকে এখানে অবিট করে দেওয়া যাচ্ছে না। মনে করো ম্যানুফ্যাকচার হিসাবে জি প্রোডাক্টটা স্যার। সে 80 টাকায় বানাচ্ছিল এবং ডিস্ট্রিবিউটরকে বলা ছিল যে আপনি এটা 90 টাকায় বিক্রি করবেন, আর রিটেলার বিক্রি করবে কত টাকায়, 100 টাকায়। এখন মাঝখানে স্টেজ নাই, যদি এমন করে এখানে 85 টাকাও দেয় বা 90 টাকাও যদি দেয়, তাও দেখো মাঝখানে, তাহলে কিন্তু আগের প্রফিটই থাকছে, এবং কাস্টমারকে আমরা কি বললাম, কাস্টমারকে আকৃষ্ট করতে সক্ষম হবো, কারণ কাস্টমারকে বলে দিয়েছি 10% ডিসকাউন্ট, জি স্যার। কাস্টমার খুশি। এরকম করা যেতে পারে, ঠিক আছে? স্যার সেক্ষেত্রে তো স্যার এই সাপ্লাই চেইনের ক্ষেত্রে আমরা যখন কোনো একটাকে গ্যাপ দিব, সেক্ষেত্রে তো কোয়ান্টিটি নির্ভর করে, যে আমরা তো যখন কোয়ান্টিটি বেশি নিব তখনই তো এরকম একটা গ্যাপ দিতে পারি, তাই না? না না, ওটা আসলে তোমার ডিজাইনিং বা তোমার স্ট্র্যাটেজিক ইয়ার বোর্ডে তোমার আসলে এগুলা এখন ওটা এক্সপ্লেন বুঝতেও পারবা না, এটা স্বাভাবিক। জাস্ট আমি এই চ্যাপ্টারের উদ্দেশ্য সাপ্লাই চেইনটা কি জানানোর জন্য। তো ওইটা সাপ্লাই চেইনের আমাদের 4th ইয়ার কোর্স পড়লে জানতে পারবা যে আসলে হয় কি, আমরা কিছু সাপ্লাই চেইনের আমাদের ড্রাইভারস আছে, আমাদের স্লাইডেও আছে, যদি সময় পাই দেখাবো। তো ওই ড্রাইভারস গুলাকে কমিয়ে বাড়িয়ে, ইনভেন্টরি বাড়িয়ে কমিয়ে, হয়তো বা আমাদের ফ্যাসিলিটি বাড়িয়ে কমিয়ে আমরা কি করি, সাপ্লাই চেইনটাকে স্ট্র্যাটেজিক ভাবে অন্যদের থেকে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? আর এই যে স্টেজটা এখন তুমি তোমার স্ট্র্যাটেজির উপর ডিপেন্ড করছে, তুমি এটাকে হোলসেলে বিক্রি করলে তো আসলে সেটা ডিস্ট্রিবিউটরই হয়ে গেল, বাট তুমি যদি একদম সরাসরি কাস্টমারকে দিতে পারো, মেইন টার্গেট তো কাস্টমারই। আর তার মানে এটা না যে তুমি ডিস্ট্রিবিউটরকে বন্ধ করে দিয়েছো, ডিস্ট্রিবিউটরকে দিবা না, লোকাল মার্কেটেও যে নিউ মার্কেটে গেলেও পাওয়া, আর তোমার নিজস্ব ভাবে বিক্রি করলা, তোমাদের প্রফিট মার্জিনটা বাড়ার একটা চান্স হলো। এটা টোটালি স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের উপর ডিপেন্ড করে। ওকে স্যার। তাহলে
এই হচ্ছে আমাদের, তাহলে আগের কথাটা আবার ফিরে ফিরে একই কথা বলছি। দেখো, কাস্টমার কি করছিল, রিটেলারের কাছে অর্ডার করছিল না যে আমাকে প্রোডাক্টটা দেন, তাই তো? এটার নাম কি? কাস্টমার অর্ডার সাইকেল। এটার নাম কি হবে? কাস্টমার অর্ডার সাইকেল। আচ্ছা, রিটেলার কি করছিল? ডিস্ট্রিবিউটর অর্ডার করছিল। ডিস্ট্রিবিউটর এই জিনিসটা যেভাবে লাগে প্রোডাক্টটা গুছিয়ে রিটেলারের কাছে পৌঁছে দিচ্ছিল, সেটাকে বলছি আমরা রিপ্লেনিশমেন্ট সাইকেল। রিপ্লেনিশমেন্ট টার্মটার সাথে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারদের একবার ওতপ্রোতভাবে জড়িত থাকতে হবে, বারবার দেখবে ঘুরিয়ে ফিরে এই ওয়ার্ডটা আসবে। আচ্ছা, ডিস্ট্রিবিউটর ম্যানুফ্যাকচারকে অর্ডার দিচ্ছিল, ম্যানুফ্যাকচার কি করছিল? সাপ্লায়ার কি বলছিল? মানে না, ম্যানুফ্যাকচার হচ্ছে ওই প্রোডাক্টটা বানিয়ে কাকে দিবে? ডিস্ট্রিবিউটরকে তো দিবে নাকি? তাহলে এটাকে বলছি ম্যানুফ্যাকচার সাইকেল। আর সাপ্লায়ারের কাছে, ম্যানুফ্যাকচার সাপ্লায়ারের কাছে প্রোডাক্ট চেয়েছিল, মানে আমাকে র মেটেরিয়াল দাও। সাপ্লায়ার কি করেছে? র মেটেরিয়াল তাকে দিয়েছে। এটাকে বলা হয় প্রকিউরমেন্ট। এই যে লাস্টের যে দাগটা দিলাম না, বাংলাদেশে টেক্সটাইলের মার্চেন্টাইজাররা এই জায়গাতে কাজ করে। তারা সাপ্লায়ারের কাছ থেকে র মেটেরিয়াল নিয়ে আসে, আর ম্যানুফ্যাকচার যারা, গার্মেন্টস এর মালিক যারা, গার্মেন্টস এর সাথে যোগাযোগ করে তারা প্রোডাক্টটা বানায়। বানানোর পরে তারা কি করে? প্রোডাক্টটা পাঠিয়ে দেয় জায়গা মতো। তারপরে স্টেজ গুলা নিয়ে তাদের আর কোনো মাথা ব্যথা থাকে না, এটুকু নিয়ে তারা কনসার্ন না। কারণ কাস্টমার ডিমান্ডটা কত সেটা তারা এক্স্যাক্টলি জানে না, বা তারা কিভাবে রিটেইলার শপে কিভাবে প্ল্যানিং হচ্ছে সেটা তারা ওভারঅল জানে না। তবে বাংলাদেশের যদি আমরা সাপ্লাই চেনের কথা বলি, ফার্মাসিউটিক্যাল ডিপার্টমেন্ট গুলো ওরা সাপ্লাই চেন নিয়ে অনেক সুন্দর কাজ করে। কাস্টমারের অর্ডার থেকে শুরু করে সব দিক দিয়ে তারা ডিল করার চেষ্টা করে, ঠিক আছে? কিন্তু টেক্সটাইল সেক্টর গুলোতে অতটা করা সম্ভব হয় না। যেমন এই যে সাপ্লায়ার ম্যানুফ্যাকচার যে অংশটা না, এই অংশটাই বেসিক্যালি মার্চেন্ডাইজাররা কাজ করে, প্রকিউরমেন্ট করা, ঠিক আছে? এই জন্য দেখবো অনেক জায়গায় সাপ্লাই চেন না নিয়ে এইভাবে পোস্টিং দেয়, জব পোস্ট দেয় যে প্রকিউরমেন্ট অফিসার, সোর্সিং অফিসার, ঠিক আছে? এরকম দেয়, ঠিক আছে? তো এইগুলা, এই স্টেজ গুলো আমরা যদি বুঝি, এটা সাইকেল ভিউ বলা হচ্ছে সাপ্লাই চেন। আসলে আমি উপর থেকে বলেছি, জিনিসটা আমি উপর থেকে বুঝিয়েছি বলে আসলে ব্যাপারটা এখান থেকে শুরু হয়। সাপ্লায়ার কি করে? ম্যানুফ্যাকচার সাপ্লায়ার কাছে র মেটেরিয়াল খুঁজে এবং সেই অনুযায়ী প্রকিউরমেন্ট করে। তারপর কি ম্যানুফ্যাকচার প্রোডাক্টটা বানিয়ে ডিস্ট্রিবিউটরকে দেয়, এটাকে ম্যানুফ্যাকচারিং সাইকেল বলা হচ্ছে। ডিস্ট্রিবিউটর সেই প্রোডাক্টটাকে রিটেলারের কাছে পৌঁছে দেয়, এটাকে রিপ্লেনিশমেন্ট সাইকেল বলে। এবং রিটেলার কি করে? কাস্টমারকে এই প্রোডাক্টটা পৌঁছে দেয়, এটাকে বলে কাস্টমার অর্ডার সাইকেল। তাহলে সাপ্লাই চেনের স্টেজ গুলোতে কি ঘটলো? দুটা জিনিস ঘটেছিল, ফ্লো অফ প্রোডাক্টস, ফ্লো অফ ইনফরমেশনস। ইনফরমেশন। এবং এই ইনফরমেশন যে ব্যাপারটা বা এই যে সাপ্লাই চেনের যে অ্যাক্টিভিটিটা হলো, কোথা থেকে শুরু হয়েছিল? কাস্টমার একটা ডিমান্ডের উপর বেস করে না? অবশ্যই স্যার। এই যে কাস্টমার নিড। এবং সাপ্লাই চেনের স্ট্রাকচারটা কিভাবে হয়, এটা হচ্ছে কি, এই টার্মগুলো মনে হয় তোমরা সবাই অনেকে চিনো না, মানে চেনার কথাও না আসলে, স্যার এটা পুরো নতুন স্যার, নতুন টার্ম, B2B B2C। এটা আমি বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে গিয়ে মার্কেটিং এ তোমরা জানবা। আসলে কি, এখানে সাপ্লাই চেনের স্টেজগুলোর মধ্যে রিলেশনটা, কোরিলেশনটা কিভাবে হয় সেটা আমি বোঝানোর চেষ্টা করছি এখানে। অনেক সময় রিলেশনটা এটা হয় বিজনেস টু বিজনেস। যেমন দেখো, এই দুটা রিলেশনশিপ, সাপ্লায়ার ম্যানুফ্যাকচার, ইটস এ বিজনেস টু বিজনেস রিলেশনশিপ। এই দুটা রিলেশনশিপ দেখো, ম্যানুফ্যাকচার এন্ড ডিস্ট্রিবিউটর দুজন তো বিজনেসের জন্য করছে, তাই না? বিজনেস টু জি, বিজনেস স্যার। রিলেশনশিপ। ডিস্ট্রিবিউটর টু রিটেলার, এটা কি বিজনেস টু বিজনেস এটাও রিলেশনশিপ। বিজনেস টু বিজনেস। বাট এটা কি বিজনেস টু কাস্টমার এটা রিলেশনশিপ। কাস্টমার। এটা জি B2C। স্যার, এখন বুঝতে পারছি। খুব সহজ, এগুলা ই কমার্সে খুব বহুল ব্যবহৃত ওয়ার্ড। ই কমার্সের মধ্যে যারা ঢুকবা দেখবো ওখানে লেখা থাকে B2B সার্ভিস, B2C সার্ভিস, এইভাবে লেখা থাকে। তাহলে মোটামুটি একটা ধারণা হলো। তাহলে সাপ্লাই চেইন অবজেক্টিভস কি হবে বলো? খরচ কমানো না? মাঝের ওই স্টেপ গুলো কমানো। না, মাঝের স্টেপ গুলা কখনোই কমানো, মাঝের স্টেপ থাকবেই। খরচ কমানো প্রতিটা স্টেজে। আর খরচ কখন কমবে? যখন আমাদের ভ্যালু বাড়াতে পারবো প্রসেসে। তো খেয়াল করো, দেখো সাপ্লাই চেনের আমরা কিন্তু ভ্যালু চিনি, ভ্যালু এডেড অ্যাক্টিভিটি বা ভ্যালু সবই তো চিনি নাকি? জি স্যার। আচ্ছা, তাহলে ভ্যালু আসলে কোনটা? এমন কিছু যেটার জন্য কাস্টমার কি করে? টাকা দিতে রাজি থাকে, রাজি থাকে। হ্যাঁ, উইলিং টু পে ফর। এটা আমি প্রথম দিকে পড়িয়েছি, প্রথম চ্যাপ্টার বা দ্বিতীয় চ্যাপ্টার দিকে পড়িয়েছি। দেখো, জি স্যার, ফার্স্ট একটা ক্লাস। প্রোডাক্ট তুমি লাস্টে কত দাম হচ্ছে সেটা হচ্ছে তার প্রোডাক্টের ফাইনাল প্রাইস। যেটা প্রোডাক্টের গায়ে কি থাকে, লেখা থাকে না? অনেক সময় লেখা থাকে।
অনেক সময় লেখা নাও থাকতে পারে। আর সেখান থেকে আমি প্রোডাক্টের সাপ্লাই চেনে যত খরচ হলো সেটা যদি বাদ দেই তাহলে কি পাবো আমরা? প্রোডাক্টের ভ্যালু পাবো। এখন মনে করো আমাদের প্রোডাক্টের ফাইনাল প্রাইস আমরা কিন্তু চেঞ্জ করতে পারবো না। মার্কেটে হুট করে একটা প্রোডাক্টের দাম বাড়িয়ে দেওয়া যাবে? একটু ঝামেলা, কিন্তু বাংলাদেশে সহজ, সারা বিশ্বে এত সহজ না ব্যাপারটা। আমরা বাঙালি তো, আমরা চাইলে বেশি দামেও কিনি, কম দামেও কিনি, বাইরের দেশের মানুষ কিনে না। ঠিক আছে? প্রাইজিং নিয়ে একটা জিনিস বলবো একটু পরে। এই প্যান্ডামিকের মধ্যে যে আমাদের প্রোডাক্ট প্রাইজিং এর যে ব্যাপারটা, ওটা আসলে কি, ওয়ালমার্টে কিন্তু প্রোডাক্টের দাম বাড়েনি, ও প্রোডাক্ট শেষ হয়ে গেছে ঠিক আছে, কিন্তু তাও ওয়ালমার্ট কর্তৃপক্ষ একটা প্রোডাক্টের দাম $20 যেখানে ছিল সেটা দাম বাড়িয়ে $30 দেয়নি, $20 বিক্রি করেছে। এবং প্রোডাক্ট শেষ হয়ে যাওয়ার পর আবার যখন স্টক আউট হয়ে আবার তারা র মেটেরিয়াল আবার ইনভেন্টরিতে আনতে পেরেছে, তখনও আবার তারা $20 বিক্রি করেছে। কিন্তু আমাদের সফটওয়্যার ক্ষেত্রেও একটা অভিযোগ এসেছিল, তারাও মনে হয় এরকম যে প্রোডাক্টের দাম বাড়িয়ে দিয়েছিল কিছু বারকোড চেঞ্জ করে করে। হ্যান্ড স্যানিটাইজার একবারে মার্চ মাসের সময়কার কথা বলছি, কোভিড-19 এর সময়, ওই সময়টা কিন্তু একটা এরকম তৈরি হয়েছিল। তো যাই হোক, আমরা যদি প্রসেসের মধ্যে কস্ট কমাতে পারি, ফাইনাল ইএসএম কস্ট যদি কমাতে পারি, তাহলে কি ভ্যালু কি বেড়ে যাবে না? জি স্যার। আমাদের জি, স্যার। সাপ্লাই চেইনের প্রতিটা স্টেজে টার্গেট এটাই হবে যে প্রতিটা স্টেজে আমরা এমন ভাবে ম্যানেজ করব যাতে আমাদের এই সাপ্লাই চেইনের ওভারঅল কস্ট কমে যায়। ইফেক্টিভ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ইনভলভস ম্যানেজিং স্টেজ অফ সাপ্লাই চেইন, মিনিমাইজ দ্য ওভারঅল সাপ্লাই চেইন কস্ট। বুঝতে পারলাম? তাহলে আমাদের কি করতে হবে? সাপ্লাই চেইনে অবশ্যই প্রতিটা স্টেজে এমন ভাবে কোনো কাজ করতে হবে যাতে আমাদের কি হয়, কস্টিংটা কমে যায়। স্যার এই ভ্যালুটা স্যার কার বাড়তেছে? প্রোডাক্টের সাপ্লাই চেইন ভ্যালু বলতে পারি আমরা। তাহলে স্যার কাস্টমারের কাছে তো স্যার প্রাইসটা সেমই থাকতেছে। হ্যাঁ, তাতে কি হয়েছে? কোম্পানি তো লাভ বাড়ছে। এবার একটু ছোট, তুমি যে কথাটা বললা মনে পড়লো, একটা জিনিস ভুলে গেছিলাম, থ্যাংক ইউ। দেখো, ডেলের নাম শুনেছো? জি ডেল স্যার, হচ্ছে ডেলের কম্পিউটার ল্যাপটপে আমি ক্লাস স্যার। করতেছি। ল্যাপটপ, ডেস্কটপ, হ্যাঁ ল্যাপটপ, ডেস্কটপ, এরা অনেক কিছু বানায় ডেল। হ্যাঁ, তো এরা কিন্তু জায়ান্ট একটা কোম্পানি ইউএস এর। হ্যাঁ, এরা আবার ইয়েস স্যার। ল্যাপটপ এরা অ্যাসেম্বল করে, অনেক কিছু বানায়, সাথে অন্যান্য জিনিসও বানায়, বাট এরা কিন্তু প্রসেসরটা বানায় না। প্রসেসর কি করে? বানায় না। স্যার প্রসেসর তাদের ইন্টেল থেকে কিনে। এক্স্যাক্টলি, তোমাদের যে ল্যাপটপে যে i3 i5 এগুলো কিন্তু আই মানে ইন্টেল, অনেকে এইভাবেই বলে অনেক সময়। হ্যাঁ, ইন্টেলের যারা এগুলো নিয়ে অ্যানালাইসিস করে তারা আরো বেশি জানবে আমার থেকে, এটা আমার জাস্ট বেসিকটা বলছি। তো এটা কি কিন্তু ইন্টেল কোম্পানির প্রসেসর। তাই এখন ডেল কি করে, ইন্টেলের সাথে চুক্তি করেছে, কারণ বর্তমানে ওই যুগ নাই যে সব নিজে বানাতে হবে। এই কথা আমি তোমাদের অনেকবার বলেছি। টিস্যু এখন বার্গার সব বানাতে গেলে টিস্যু যদি বানানো শুরু করো তাহলে বিপদ আছে, টিস্যু কিনতে হবে বসুন্ধরা গ্রুপ থেকে, তাই না? তো ইন্টেলের কাছ থেকে তারা প্রসেসরটা কি করে, আউটসোর্স করে, কিনে। তো এখন ইন্টেলের কাছ থেকে যারা যখন প্রথমে প্রসেসরটা নিয়ে আসছিল তাদের খরচটা সিগনিফিকেন্ট হচ্ছিল, সেটা অ্যারাউন্ড $15 থেকে $20 কি হচ্ছিল খরচ। এটা সাপ্লাই চেইন কস্ট। কস্টটা কিসের? সাপ্লাই চেইন কস্ট। ঠিক আছে? প্রসেসরের দাম কিন্তু সেম, যেটা মনে করো $50, সেটা $50 আছে, কিন্তু সাপ্লাই চেইন কস্ট আবার কত হচ্ছিল? এডিশনাল $20। ঠিক আছে? এখন ওরা এমন সাপ্লাই চেইন নেটওয়ার্ক ডিজাইন তৈরি করলো যাতে ওদের কস্টিংটা কমে $4 চলে আসলো। কিভাবে স্যার? আরে আসলে কিভাবে, অনেকভাবেই আমরা স্যার বুঝলাম না স্যার। মানে সাপ্লাই চেইনে তাদের কস্টিংটা তারা ডিজাইন, নেটওয়ার্ক ডিজাইন চেঞ্জ করে তারা $4 নামিয়ে আনতে সক্ষম হলো, মানে $14 করে, $16 করে প্রতিটা প্রসেসরে তারা সেভ করতে সক্ষম হচ্ছিল। কিভাবে তো আসলে কেস দিতে হবে, তাহলে তোমাদের একটা টার্ম পেপার দিয়ে দিই, ওটাতে করলে এটা সম্পর্কে জানা হয়ে যাবে। কেস স্টাডি করলে এগুলো কেস আছে আসলে সাপ্লাই চেইনের বইয়ের ভিতরে, আমরা যখন সাপ্লাই চেইন পড়বো তখন এটা কেসগুলা অতটা একটা ভালো মতো জানতে পারবো। মোট কথা, তারা কস্টিংটা কি করতে পেরেছিল? কমাতে পেরেছিল। কমাতে সক্ষম হয়েছিল। তার মানে প্রতিটা প্রোডাক্টে তারা $16 করে সেভ করতে সক্ষম হয়েছে। ব্যাপারটা বুঝে নাও। প্রসেসর কি ডেল দিনে একটা বেচে, মানে একটা ল্যাপটপ না বেচে? স্যার। হিউজ। তাহলে তারা প্রোডাক্টের যে ভ্যালু যেটা, সেটাও যদি তারা দাম কমিয়ে দেয় একটু, কোনো সমস্যা আছে?